হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার সেটের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে প্রায় 4-5 মাস পরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আসলে কাজের ব্যস্ততার কারণে আমি আপনাদের অনেকবার বলছি যে কাজের ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিওগুলো বানাতে পারছি না আপাতত। তো অনেকেই রিকোয়েস্ট করছেন, মেইল করছেন, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিচ্ছেন এবং যারা আমার চ্যানেলের ভিডিওর নিচে যারা কমেন্ট করছেন বিভিন্ন ধরনের, অর্থাৎ নতুন ভিডিওর জন্য বিশেষ করে আমি সবাইকে অনেকবার বলেছি যে আসলে ভাই আমি ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারছি না। যাই হোক, চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। তো আজকে যে বোর্ডটা নিয়ে কাজ করব এটি হচ্ছে গিগাবাইট H61 সিরিজের একটি মাদারবোর্ড। এটিতে যে প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, যে এটা হচ্ছে নো পাওয়ার, অর্থাৎ মাদারবোর্ডটি টোটালি নো পাওয়ার। তো দেখেন, আমি মাদারবোর্ডের 12 ভোল্ট কানেকশন লাগানো অবস্থায় কিন্তু আমি এটা পাওয়ার দিয়েছিলাম, তখন এটা মাদারবোর্ড টোটালি নো পাওয়ার দেখাইছে, অর্থাৎ পাওয়ার আসেনি, সুইচিংয়ে হয়নি, এবং ফ্যানটা সাথে কোনো ধরনের একটা ভুলেও কিন্তু দেয়নি, একেবারে টোটালি নো পাওয়ার অবস্থায় ছিল। তো দেখেন, এটিএক্স আমি 12 ভোল্টের কানেকশনটা খুলে দেওয়ার পরে কিন্তু মাদারবোর্ডে পাওয়ার চলে আসছিল। তো এখন সাথে সাথে আবার যদি যখন 12 ভোল্টের কানেকশনটা 4 পিন যখন কানেক্ট করলাম তখন কিন্তু আবার মাদারবোর্ড বন্ধ হয়ে গেছে। তবে সেই হচ্ছে এটার কেস, যাতে করে আমরা এটা এক কথায় বলা যায় যে এটা যেহেতু 4 পিন অর্থাৎ এটিএক্স কানেকশন লাগালে এটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে নিশ্চিত করে এটা বলা যায় যে এটার হচ্ছে ভিআরএম সেকশনটা শর্ট আছে। এই শর্টগুলো আসলে কয়েকটা কেন্দ্রিক হতে পারে, যেমন হতে পারে বিশেষ করে প্রথম তো হয় আসলে মোসফেটগুলো শর্ট হয়ে যায় সাধারণত, আর এর সাথে সাথে আইসিও কিন্তু নষ্ট হয়ে যায়, ভিআরএম আইসি কন্ট্রোলারটা। তো কোনো কোনো সময় মোসফেট চেঞ্জ করলে হয়ে যায়, ভিআরএম আইসি চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না, কোর আইসি যেটাকে বলেন। তো আবার অধিকাংশ সময়েও কিন্তু ওই আইসি এবং মোসফেট দুইটাই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে মোসফেট চেঞ্জ করার পাশাপাশি আইসি ভিআরএম আইসিটাও চেঞ্জ করে দেওয়া উচিত। তো দেখতে পাচ্ছেন, এটা যদি আমি একটু কানেক্টরটা একটু মেপে দেখাই, পজিটিভ লাইনে দেখেন, এটা পজিটিভ লাইনে শর্ট দেখায়, গ্রাউন্ড লাইনেও কিন্তু শর্ট দেখাচ্ছে। তো সরাসরি আমরা একটু মোসফেটটার আপনার হচ্ছে গেট অ্যান্ড সোর্স সাইড ধরে যদি আমরা একটু মাপ দিয়ে দেখি ইন্ডিভিজুয়ালভাবে, এটা দেখেন প্রাইমারি মোসফেটটা কিন্তু শর্ট দেখাচ্ছে এবং সেকেন্ডারি মোসফেট শর্ট দেখাচ্ছে। আমি পরের তার পাশে যেগুলো সেগুলো কিন্তু আপাতত শর্ট দেখাচ্ছে, অর্থাৎ এই পাশের প্রাইমারির সবগুলোই শর্ট দেখায়, কিন্তু সেকেন্ডারিগুলো শর্ট দেখাচ্ছে না। তো সাধারণত দেখা যায় প্রাইমারি দেখেন শর্ট কিন্তু দেখা যাচ্ছে। প্রাইমারির সিরিয়ালের মোসফেট যদি প্রথমটা শর্ট হয়, প্রাইমারি সবগুলোই শর্ট অনেক সময় দেখাবে, এটাই স্বাভাবিক। তো আপনার শুরু থেকে 1 নম্বর থেকে শুরু করতে হবে। তো আমরা যেটা করবো, আমরা প্রথম মোসফেটটা আমরা এটা খুলে দেখব আসলে শর্টটা রিমুভ হয় কি না। আর অবশ্যই কাজটা করার আগে যেটা করতে হবে, যেহেতু মোসফেটের পাশে একটা ক্যাপাসিটার রয়েছে, অবশ্যই এই ক্যাপাসিটারটা খুলে নিলে কিন্তু ভালো হবে, কারণ এখানে যদি মোসফেট ওটা থেকে যদি বেশি হিট লেগে যায়, অনেক সময় ক্যাপাসিটার নষ্ট হয়ে যায়, কোনো কোনো সময় ক্যাপাসিটার বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, ক্যাপাসিটার ফুটে যায়। তো সেক্ষেত্রে চোখে মুখে লাগতে পারে, একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যার কারণে যেটা করতে হবে, ক্যাপাসিটার খুলে
হচ্ছে এই কাজটা করতে হবে। তো ক্যাপাসিটার সুন্দরভাবে এখান থেকে খুলে নিতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে মোসফেটটা খুলে নিতে হবে। খুলে তারপরে হচ্ছে আপনার এই যে ক্যাপাসিটার খুলে তারপরে মোসফেট উঠিয়ে শর্ট রিমুভ করার চেষ্টা করতে হবে। অবশ্যই যদি ক্যাপাসিটার যদি মোসফেটের থেকে দূরত্বে থাকে সেক্ষেত্রে ক্যাপাসিটার খোলার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আসলে আমরা ক্যাপাসিটারটা খুলতে গিয়ে ক্যাপাসিটারের একটি লেগস এটা হচ্ছে ভেঙে এখানে রয়ে গেছে। তো এটাই রিমুভ করার চেষ্টা চলছে। তো যেহেতু ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আপনি অবশ্যই অন্য একটা মাদারবোর্ড থেকে এরকম 16 ভোল্ট 270 সম্ভবত মাইক্রোফ্যারাড এটি খুলে যে কোনো মাদারবোর্ড থেকে একটি ক্যাপাসিটার 16 ভোল্টের দেখে লাগিয়ে নিলেই হয়ে যাবে। যাই হোক, আমি আলটিমেটলি এইটা যেহেতু ওখানে আমি হটগান দিয়ে কাজ করব মোসফেট উঠানোর সময়, সেক্ষেত্রে তখনই এটা উঠানো যাবে। তাই এর আপাতত নিয়ে আর বেশি চেষ্টা করছি না। যাই হোক, যারা আমার চ্যানেলে প্রতি সবসময় ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, সবাইকে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও অবশ্যই এখন থেকে দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবেন। আসলে ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না, তবে ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটা হলেও ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, যেহেতু আমরা ক্যাপাসিটার খুলে নিয়েছি, এবার আমরা কিন্তু মোসফেট খোলার চেষ্টা করছি। এখানে দুইটি মোসফেটের প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা মোসফেটই শর্ট দেখায়। তো আমরা একটা একটা খুলে দেখব যে আসলে কোনটা শর্ট। প্রাইমারিটা অবশ্যই শর্ট, এটা আমার নিশ্চিত থাকা যায়। আসলে দোকানে অনেক নয়েজ থাকার কারণে যার কারণে আমি কিন্তু বাসায় এসে আমি নতুন আবার রেকর্ডিংটা করার চেষ্টা করছি। তো আমার ছোটো বাচ্চারা পাশে কথা বলছে। তো মোসফেট খোলার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় বেশি হিট পড়ে গেলে কিন্তু যেটা হয়, পিসিবি অনেক সময় এখান থেকে ফুলে যায়। এই ধরনের আশেপাশে কম্পোনেন্টগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। যত সম্ভব অল্প সময়ের মধ্যে এটা রিমুভ করে ফেলতে হবে। ভালো মানের হটগান হলে যেটা হয় তার দ্রুত খোলা যায়। আসলে আমার ভালো হটগানটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি মোটামুটি একটা হটগান দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। তো আমি দুইটা মোসফেট একসাথে খুলে হচ্ছে এটা এবার আমি এটা মাপ দিয়ে দেখব যে আসলে মাদারবোর্ডে শর্ট গেল কি না, বা মোসফেট কোনটা আসলে নষ্ট নাকি দুইটা নষ্ট। যাই হোক, ডিপ মোডে নাম রেখে আমরা দেখার চেষ্টা করছি। সোর্স এবং ড্রেন দিয়ে দেখেন এটা কিন্তু শর্ট দেখাচ্ছে।
প্রাইমারিটা এবং সেকেন্ডারি মোসফেটটি আমরা দেখব, এটিও কিন্তু শর্ট, অর্থাৎ দুইটা মোসফেট কিন্তু নষ্ট। আমরা এবার বোর্ডে দেখব যে মাদারবোর্ডের আসলে শর্ট যেটা ছিল সেটা কি গেছে কিনা। দেখেন আসলে কিন্তু মাদারবোর্ডে এখন শর্ট দেখাচ্ছে না। তো যদি সরাসরি মোসফেটের জায়গায় পয়েন্টে যদি আমরা এটা মেজারমেন্ট করে দেখি, সেখানেও কিন্তু শর্ট নেই। তো আপনি চাইলে পরে যে মোসফেটগুলো আছে সেগুলো আলাদা আলাদাভাবে চেক করে দেখতে পারেন, সেগুলোর মধ্যে শর্ট গেল কিনা। যেহেতু এটা এই দুটো লাগানো অবস্থায় পাশের মোসফেটগুলোও কিন্তু শর্ট দেখিয়েছিল, তো এই জন্য আমি আসলে প্রত্যেকটা সবগুলো আবার আলাদাভাবে একটু চেক করে দেখছি যে এগুলো শর্ট আছে কিনা। তো এগুলো কিন্তু আসলে ঠিক আছে, এগুলো কিন্তু কোনো শর্ট নেই এবং মাদারবোর্ডেও শর্ট অলরেডি নেই, মাদারবোর্ডের শর্ট অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। সবগুলো ঠিক আছে। তারপরও অনেক সময় এমন হয় যে এদিকের মোসফেটও অনেক সময় শর্ট হয়ে যেতে পারে। এজন্য যদি এদিকের কোনো মোসফেট যদি হালকা শর্টও থাকে, আপনি যেখানে মোসফেট খুলেছেন সে দুটো যখন লাগাবেন, এই হালকা শর্টের কারণে ওই দুটো কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ কোনো প্রকার শর্ট যদি থেকে থাকে এখানে নেমে আপনি যতই মোসফেট লাগান সবগুলোই নষ্ট হয়ে যাবে। কাজেই শর্টটা পুরোপুরি নির্মূল করে তারপরে এখানে নতুন করে আবার মোসফেট লাগাতে হবে, না হয় কিন্তু প্রত্যেকটা যেটাই আপনি লাগাবেন সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি যেটা করছি দেখেন, আমি কিন্তু কোনো প্রসেসর না লাগিয়ে কিন্তু আমি আসলে মাদারবোর্ডটা চেক করছি। অর্থাৎ শর্ট অবস্থায় আপনি যে প্রসেসরটা লাগাবেন সেটা অবশ্যই নষ্ট হয়ে যাবে, সাথে সাথে শর্ট অবস্থায় যে প্রসেসর লাগাবেন সেটা নষ্ট হয়ে যাবে। কাজেই আগে শর্ট রিমুভ করবেন, তারপর হচ্ছে প্রসেসর লাগাবেন। তা আমি যেহেতু শর্টটা রিমুভ করেছি, এবার আমি একটু হালকাভাবে চেক দিয়ে দেখব যে আসলে আমার মাদারবোর্ড ATX 12 ভোল্ট 4 পিন কানেকশনটা লাগালে শর্টটা এখন মাদারবোর্ড চালু হয় কিনা। যেহেতু আগে 12 ভোল্ট কানেকশন লাগানো অবস্থায় মাদারবোর্ড চালু হতো না, তো এই জন্য একটু চালিয়ে দেখব। যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু মোসফেট লাগাইনি, এই সাথে ক্যাপাসিটারও লাগাইনি, দেখেন মাদারবোর্ডে কিন্তু পাওয়ার চলে আসছে। তো অবশ্যই এটাই কিন্তু শর্ট নেই, 12 ভোল্ট কানেকশনটাও লাগানো আছে, বোর্ড কিন্তু টোটালি কোনো শর্ট নেই। এই অবস্থায় যদি আপনি বোর্ড দেন, এই অবস্থায় কিন্তু চলবে, ডিসপ্লে আসবে এবং কাজও চলে যাবে। কিন্তু অবশ্যই এই মোসফেট দুইটা লাগানোর গুরুত্বপূর্ণ এবং ক্যাপাসিটারটাও লাগাতে হবে, না হয় এমন হতে পারে বোর্ডের স্টার্ট নিতে পারে, কিছুক্ষণ চলে বন্ধ হয়ে যেতে পারে, পাশের মোসফেটগুলোতে আরও বেশি প্রেশার পড়তে পারে, যার কারণে এই যে দুটো খোলা হয়েছে এই দুটো অবশ্যই লাগিয়ে নিতে হবে, সাথে সাথে ক্যাপাসিটার লাগিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে সেম মানে এটা হচ্ছে 4606 অন আর 4606 এরকম সম্ভবত এটা হচ্ছে আপনার এন চ্যানেলের মোসফেট। এন চ্যানেলের আপনি যে কোনো মোসফেট লাগালে হবে, এখানে নাম্বারটা আসলে ভেরি করে না। এন চ্যানেলের যে কোনো মোসফেট লাগালে এখানে কাজ করবে। তো 4C10 একটা, আর একটা হচ্ছে 4C06N, একটা 4C10N এরকম হবে। যাই হোক, আপনারা যে কোনো এন চ্যানেলের যে কোনো মোসফেট এখানে ব্যবহার করতে পারেন। তো আমি দুইটা মোসফেট এখানে নিয়েছি এন চ্যানেলের। আমি এখানে যথারীতি আমি এখানে আগে একটু অবশ্য চেক করে দেখে নিতে হবে, যেহেতু এই মোসফেটগুলো আমার অন্য বোর্ড থেকে খুলে সংগ্রহে রাখা, কাজেই যখন খুলে রাখছি তখন তো আসলে চেক করে রাখিনি, তো অবশ্যই খারাপ থাকতে পারে। তো এই জন্য আমি একটু চেক করে নিচ্ছি, চেক করে নিচ্ছি দুইটা ঠিক আছে। তো এবার আমি
মসফেট দুটা লাগিয়ে নিব। বাবু কে পেলেন? আর যারা বিভিন্ন জায়গা থেকে মাদারবোর্ড পাঠিয়েছেন, আপনাদের অনেকে আমার কাছ থেকে বিভিন্ন দূর থেকে মাদারবোর্ড পাঠিয়ে কাজগুলো করিয়ে নেন। তো অনেকের কাজের ক্ষেত্রে অনেক সময় হয় কি, কাজের ব্যস্ততার কারণে একটু দেখবেন লেটও হয়ে যায়। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, যথাসময়ে আপনাদের কাজগুলো হয়তো টাইম মতো দিতে পারি না। এজন্য কিছু মনে করবেন না, কারণ ব্যস্ততার কারণে অনেক সময় বা কিছু কিছু কম্পোনেন্ট যেগুলো সবসময় থাকে না, যার কারণে এগুলো লেট হয়ে যায়। তো চেষ্টা করি যারা যারা পাঠিয়েছেন সবারটা একদিন দুই দিনের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। কোনোটা হয়তো 2-4 দিন বা 5-7 দিন লেগে যায়। যেহেতু কাস্টমারের সাথে আপনারা সেভাবে একটু কথা বলে নেবেন, যেহেতু অনেক দূরে কাজ করাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই তাদের অন্ততপক্ষে 1 সপ্তাহের মতো টাইম নিয়ে নেবেন, যে 1 সপ্তাহ লাগবে। যাই হোক, আমরা মসফেট দুটো লাগিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাতে করে আসলে কোনো গুরুত্বপূর্ণ সকল পয়েন্টগুলো আপনারা ধরতে পারবেন। আসলে কাজগুলো, এই ইস্যুগুলো প্রত্যেকটা মাদারবোর্ডে একটা কমন ইস্যু, তবে এটা আনকমন কিছুই না। এক্ষেত্রে আনকমন হচ্ছে এমন যে কোনোটায় ভিআরএম আইসি চেঞ্জ করা লাগে না, কোনোটায় চেঞ্জ করা লাগে। তো আমি আশা করছি এটার হয়তো চেঞ্জ করা লাগবে না, আমি আশা করেছিলাম। তো ভিউয়ার্স, মসফেট লাগানো শেষ। এবার যেটা একটু পাশে হালকা সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা শেষে অবশ্যই তো ভিউয়ার্স, আমরা সোল্ডারিং করা শেষ। এবার যেটা করতে হবে, একটি ক্যাপাসিটর আকারে লাগিয়ে নিতে হবে। আর অবশ্যই যেটা করতে হবে, উত্তপ্ত অবস্থায় সাধারণত মসফেটের বেশি মাদারবোর্ডে পাওয়ার দেওয়া মোটেও ঠিক হবে না। তো যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করবেন। আসলে পরিষ্কার এবং পয়েন্ট মতো যে কোনো কম্পোনেন্টগুলো বসানো, এটা একটা কাজের কোয়ালিটি। কিছু কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করবেন। আপনি এমনভাবে কাজ করবেন যেন আসলে বোঝাই যায় না যে এখানে আপনি কাজ করেছেন। এতে করে যেমন মাদারবোর্ডটা ভালো থাকে, এটার স্থায়িত্ব এবং কাজের স্থায়িত্বটাও বেশি হয় এবং দেখতেও ভালো লাগে, কাস্টমার দেখতেও খুশি হয়। দেখুন, এমনভাবে কাজ করবেন মোটামুটি বোঝাই যাচ্ছে না যে এটা কী করেছে, কোথায় কাজ করেছে। যাই হোক, এরকমভাবে কাজ করতে হবে। তো আমি একটা ক্যাপাসিটর নিয়েছি,
তো ভিউয়ার্স, আমি এখানে সেম অন্য একটা বোর্ড থেকে আমি একটা ক্যাপাসিটি খুলে নিয়েছি, সেটি এখানে লাগিয়ে নিয়েছি। অবশ্যই ক্যাপাসিটার লাগিয়ে এটার পিছন সাইডটাও যতটা সম্ভব পরিষ্কার করবেন, সুন্দরভাবে সোল্ডারিংটাও করবেন ভালোভাবে, যাতে আসলে যেটা বললাম কোয়ালিটিটা ভালো থাকে, দেখতে ভালো লাগে, এমনকি কাস্টমার বা সাধারণ অন্য কোনো একজন টেকনিশিয়ানও যেন না বুঝতে পারে এমন একটা কোয়ালিটি করবেন। প্রত্যেকটা কাজের একটা পরিচ্ছন্নতা আছে যেটা মেনটেন করতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের বোর্ডটি সম্পূর্ণভাবে সাকসেসফুলভাবে এটা সমাধান হয়ে গেছে। এখন আমরা একটু এটা চেক করব। তার আগে অবশ্যই এখন আবার একটু চেক করে দেখব যে এটা সব ঠিকঠাক আছে কি না, অর্থাৎ ফাইনালি কোনো শর্ট রয়েছে কিনা সেটা একটু দেখতে হবে। এবার আমরা একটু মাদারবোর্ডে জাস্ট পাওয়ারটা দিয়ে দেখব, যে আগে শুধু মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেখব যে মাদারবোর্ডটায় পাওয়ার ঠিকঠাক আছে কি না। প্রসেসর না লাগিয়ে আমরা দেখব যে ঠিক মতো পাওয়ারটা আসে কি না। তো মাদারবোর্ডে পাওয়ার ঠিক মতো আছে। এবার অবশ্যই একটা প্রসেসর লাগিয়ে দেখব। দেখেন, আমি কিন্তু এখানে একটা এক ধরনের নষ্ট টাইপের একটা প্রসেসর। তো আমি একটা চেকের একটা প্রসেসর আমি রেখেছি, আমার প্রায় সব জেনারেশনের একটা চেকের প্রসেসর রয়েছে, যেটা আসলে ডিসপ্লে আসে না, কিন্তু প্রসেসরটা হচ্ছে প্রসেসর ডিটেক্ট করলো কি না সেটা বোঝা যায়, অর্থাৎ ডিসপ্লে আসে না কিন্তু প্রসেসর রিডিং আসে, এরকম টাইপের। এগুলো আসলে সাধারণত এইসব শর্ট বিআরএম শর্ট মাদারবোর্ডে লাগেই কিন্তু এগুলো হয়েছে, নষ্ট হয়েছে। তো এগুলো দিয়ে মোটামুটি আপনার এই ধরনের প্রসেসরগুলো কালেক্টে রাখতে পারেন। যেমন আমি এটা চেক লিখে রাখছি, দেখেন এটা দিয়ে আমি বিআরএমের কাজ করলে এই চেকের প্রসেসরটা দিয়ে আগে লাগিয়ে এটা চেক করি, যখন দেখি যে সব ঠিকঠাক তখন আমি অন্য প্রসেসর লাগাই। তো দেখা যাক এটাই রিডিং আসে কি না। রিডিং যদি আসে তাহলে আমরা অন্য ভালো প্রসেসর লাগাবো। তো অবশ্যই যদি আমার একটা ভিআরএম কন্ট্রোলার যদি ঠিক থাকে, যেহেতু এটা এটি শর্ট হয়েছিল, তাহলে অবশ্যই এটায় রিডিং আসবে। তো ভিউয়ার্স, এটাই দেখতে পাচ্ছেন যে কোনো রিডিং আসছে না, ফ্যান ঘুরছে। আমি যদি আপনাদের একটু দেখানো যায়, সেটা কোনো রিডিং কিন্তু নাই, পাচ্ছি না। তো আমার যেটা সন্দেহ হচ্ছে যে এটার ভিআরএমটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে। প্রসেসরটা আমি একটু চেক করে চেঞ্জ করে দিলাম,
অনেক সময় দেখা যায় আমার প্রসেসরটাও তো নষ্ট হতে পারে, সেরকম একটা সিমটম দেখেন। এখানে কিন্তু কোনো রিডিং নেই, আপনি হয়তো লক্ষ্য করেছেন আমার অ্যানালাইজেড কার্ডের দিকে। এটা দুইটা জায়গা থেকে হতে পারে। দুইটা জায়গা থেকে হতে পারে, সেটা হচ্ছে একটা দেখেন আমি এখানে কিছু ট্রানজিস্টর রয়েছে, এখানে 3টা। সাধারণত এই ধরনের ইস্যুগুলো কিন্তু এই ট্রানজিস্টর কারণেও কিন্তু অনেক সময় হয়ে থাকে। তো আমি যেটা করব, আমি এই ট্রানজিস্টর 3টা আমি একটু আগে দেখবো মাপ দিয়ে যে এটা ঠিক আছে কিনা। এখানে 1.3 ভোল্টেজ এই হচ্ছে প্রথম ট্রানজিস্টরটা 1.3 ভোল্টেজ থাকবে। আপনাদের দেখাতে পারছি না, এটা 1.3 ভোল্টেজ যদিও নেই, কিন্তু 1 ভোল্টের মতো আছে। তারপরও আমি এই 3টা আমি একটু খুলে দেখব যে মাদারবোর্ডটি ঠিক হয় কিনা। তো ট্রানজিস্টরগুলো আমি খুলে আবার একটু চেক দিব। খুলে একবার চেক দিতে হবে যে এটা সমাধানটা হলো কি না। অনেক সময় ভিআরএম শর্ট হলে যেটা হয়, এই ট্রানজিস্টরগুলোতেও ডিস্টার্ব হয়ে যায়। সেক্ষেত্রে প্রসেসরে ভোল্টেজ ভিআরএমটা দিতে পারায়, যেখানে যে ভোল্টেজটার কথা বলেছি 1.3 ভোল্টেজ থাকবে, সেটা না থাকলে অনেক সময় কিন্তু প্রসেসর রিড করে না, এমনটা হতে পারে। তো আমি সেই অনুযায়ী, যেহেতু এখানে আমি 9.0.93 ভোল্টেজ আমি পেয়েছি, অর্থাৎ 1 পয়েন্টেরও কম, তো সেই দিক থেকে আমার একটা সন্দেহ হয়েছে যে এটা খুললে, আশা করি খুলে দিলে হয়তো ভোল্টেজটা প্রপার যাবে এবং মাদারবোর্ডটি চালু হয়ে যাবে। যাই হোক, আসলে কিন্তু সেদিক থেকেও হলো না। দেখেন এটা সেই কাঙ্ক্ষিত যে প্রসেসরের রিডিংটা, সেই রিডিংটাও কিন্তু পাচ্ছি না। যে ভিউয়ার্স, এবার আমাদের যে কাজটা সর্বপ্রথম, যেটা আমরা সর্বশেষ আমরা যে কাজটি করব, এবং আশা করি এই কাজটি করলে আমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে। তো কাজটি হচ্ছে, এবার আমরা যথারীতি আমরা ভিআরএম কন্ট্রোলারটা আমরা চেঞ্জ করে দিব। কারণ শুরু থেকে আমি বলেছিলাম যে যদি এমনভাবে না হয় অবশ্যই, তবে দেখা যায় একটা ভিআরএম কন্ট্রোলার অনেক সময় আপনাদের কাছে নাও থাকতে পারে, অনেক সময় এটা পারচেস করা লাগে। শুধু মসফেট দিয়ে যদি হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় লাগলো না। এজন্য অবশ্যই আগে মসফেট লাগিয়ে চেক করবেন। যদি হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তখন ভিআরএম কন্ট্রোলারটা চেঞ্জ করে দিবেন। আশা করি তাতে অবশ্যই 99% সম্ভাবনা মাদারবোর্ড ঠিক হয়ে যাবে, যদি আর কোনো ইস্যু না থাকে। কেবলমাত্র শর্ট ইস্যুগুলোর কথা বলছি আমি, ভিআরএম শর্ট যেগুলো, এগুলোর কথা বলেছি। যাই হোক, তো আমরা ভিআরএম কন্ট্রোলারটা আমরা চেঞ্জ করার জন্য আমরা একটা রিমুভ করেছি, এবং এখন আমি ভালো একটি আছি এখানে সংযুক্ত করব। এটার মডেল হচ্ছে 95836। এই আইসিটার নাম্বার হচ্ছে 95836। তো আমি 95836-এর একটি মডেলের একটি আইসি আমি নিয়েছি। আসলে ভিডিওটি লং হয়ে যায়, আমি অনেক সময় লং ভিডিও করতে চাই না, কিন্তু আপনারা বলেন যে ভাই আসলে ভিডিও লং হোক, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো করেন, আমরা দেখতে চাই। অনেকে বলছেন যে আমাদের কাছে ভালো লাগে লং ভিডিও হলে সমস্যা নেই,
ভিডিও যত লং হোক কোনো সমস্যা নেই। অনেকে এও বলছেন যে ভাইয়া যত দরকার হয় ভয়েস আপনার দেওয়ার দরকার নেই, আপনি শুধুমাত্র কাজ করেন, কথা বলার দরকার নেই, আমরা তাতেও বুঝে নেব। যাই হোক, আমি চেষ্টা করি যে একটু যদি কাজের সাথে সাথে যদি কিছুটা ভয়েসও দিয়ে দেওয়া যায় তাহলে আপনাদের বুঝতে আমার মনে হয় সুবিধা হবে। আর বুঝতে সুবিধা হয় বিধায় আপনারা হয়তো আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন। তো ভিউয়ার্স, আমরা VLMICটি আমরা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার একটু অবশ্য সোল্ডারিং করার দরকার আছে। যদি দেখেন যে এটা ভালোভাবে লেগে গেছে, সোল্ডারিং করার কোনো প্রয়োজন নেই। তো যদি মনে হয় যে সন্দেহ হয় যে কোনো লেগস ঠিকমতো লাগেনি, কানেক্ট হয়নি, তাহলে এটা একটু ভালোভাবে সোল্ডারিং করে নিতে পারেন চারপাশে। সোল্ডারিং করে নেওয়া সাধারণত ভালো হয়, তাতে দেখতেও ভালো লাগে। কোনোটা সবগুলো লেগ সমানভাবে থাকে, কোনোটা উঁচু নিচু বা কোনোটা মোটা বা চিকন হয়ে থাকে না, কোনোটায় লিড কম কোনোটায় বেশি এরকম থাকতে পারে। তাতে করে দেখা যায় একটার সাথে একটা কানেক্ট হয়ে যেতে পারে, বোঝা যায় না অনেক সময়। তো সোল্ডারিং করে দিলে হয় কি যে এটা আসলে সুন্দরভাবে প্রত্যেকটা সমানভাবে থাকে, প্রত্যেকটা ডিস্টেন্স আলাদা আলাদা থাকে, যেটা একটার সাথে একটা লাগার চান্স টোটালি থাকে না। সোল্ডারিং করলে একটার সাথে একটা যদি লেগেও থাকে সেটা ঠিক হয়ে যায়। অবশ্যই এই জন্য একটু সোল্ডারিং করে নেবেন। আর সোল্ডারিংয়ের জন্য অবশ্য ভালো মানের লিড ব্যবহার করবেন। ভালো লিডগুলোতে ভালো সোল্ডারিং হয়, যেগুলো সুন্দরভাবে সোল্ডারিং হয়, গলে ভালো, যার কারণে জয়েন্ট হয়ে থাকে না, বা জয়েন্ট হয়ে থাকলেও সেটা তাতালের সাথে উঠে আসবে বাড়তি থাকলে। আপনারা যারা আমার অ্যাড্রেস জানতে চাইছেন, আমার অ্যাড্রেস অবশ্য ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে থাকি, তারপরে বলছি। আমার ঠিকানা হচ্ছে খুলনা জলিল টাওয়ার 3য় তলা। আমি ডেস্কটপ, ল্যাপটপ, প্রজেক্টর, স্ক্যানার, LCD LED টিভি মনিটরের রিপেয়ারিংয়ের কাজ করি। বিশেষ করে ল্যাপটপ, ডেস্কটপ, স্ক্যানার, প্রজেক্টরের কাজগুলো হয়। আপনারা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন আঞ্চলিক টেকনিশিয়ান ভাইরা আছেন, চাইলে আপনারা আমার কাছ থেকে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারেন। এ ব্যাপারে আলোচনার ক্ষেত্রে আমি ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে পাঠাবেন। কোন মাদারবোর্ডে কত টাকা খরচ হয় সেটা অবশ্যই আমি আপনাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব। যাই হোক, অবশ্যই এখানেও সুন্দরভাবে পরিষ্কার করে যেটা করতে হবে, একটু ভালোভাবে দেখে নিতে হবে যে সবগুলো লেগ ঠিকঠাক আছে কিনা, বা একটার সাথে একটা জয়েন্ট হয়ে আছে কিনা দেখার দরকার আছে। কারণ জয়েন্ট থাকলে অনেক সময় ক্ষতি হতে পারে, অন্য ধরনের প্রবলেম হতে পারে, আইসিটাও নষ্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আমাদের একটা কাজ শেষ, এবার আমরা চেক করে দেখব। আসলে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তো এবার একটু পাওয়ারটা দিয়ে দেখতে হবে। বিসমিল্লাহ। দেখেন, এটা কিন্তু রিডিং চলে আসছে। যদি আমি আপনাদের দেখাই, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফ্যানটা লাগালে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, এবং অবশ্যই অ্যানালাইজার কার্ডেও আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিডিং চলে আসছে অলরেডি, অর্থাৎ প্রসেসরের রিডিংটা চলে আসছে। এবার আমরা একটি র্যাম লাগাবো।
আশা করি র্যাম লাগালে এটা ডিসপ্লে চলে আসবে। তো ভিউয়ার্স এবার ভিজিএ কেবলটাও লাগিয়ে নিচ্ছি একবারে, আপনাদের দেখাতে চাই যে মাদারবোর্ডটি এখন কিন্তু সম্পূর্ণভাবে এটি ঠিক হয়ে গিয়েছে। তো প্রপারভাবে ডিসপ্লেটা আসে কিনা সেটাও দেখার দরকার আছে, যেহেতু আমি র্যাম লাগিয়ে এখনও তো ডিসপ্লেটা দেখিনি। আশা করি চলে আসবে। দেখুন, হ্যাঁ, ডিসপ্লে চলে আসছে। যেহেতু সিমুল ব্যাটারিটা নেই, সেক্ষেত্রে একবার একটু রিস্টার্ট নিয়েছে। এটা আসলে দুশ্চিন্তার কোনো কারণে, ব্যাটারিটা লাগানো থাকলে এই ধরনের এই রিস্টার্টটা কিন্তু নিত না। যাই হোক, ব্যাটারিটা লাগিয়ে এরপরে আপনার বায়োসটা সেভ করে নিলে পরবর্তীতে একবার এই ডিসপ্লে চলে আসবে, রিস্টার্ট নেবে না। তো ডিসপ্লে চলে আসছে। আমি যদি মোবাইলটা খুলে যদি আমি আপনাদের একটু দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যানালাইজের কার্ডে দেখা হয়তো বুঝছেন না। এ বি দেখেন, এখানে কিন্তু ডিসপ্লে চলে আসছে, দেখেন। তো আপনাদের একটু রিস্টার্ট দিয়েও দেখাতে চাচ্ছি যে এটা ঠিকঠাক আছে কিনা। তো ভিউয়ার্স, মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে ওকে হয়ে গেল এবং এই সব আশা করি এটার লংজিবিলিটি অনেক ভালো আসবে। আসলে কাজের পরিচ্ছন্নতা, কাজের কোয়ালিটি, এগুলোর উপরে পিসিবি ভালো থাকে, কম্পোনেন্টগুলো ভালো থাকে। তো যার কারণে এটার লংজিবিলিটি, লং লাইফটাও ভালো পাওয়া যায়। তো যাই হোক ভিউয়ার্স, অনেকদিন পরে ভিডিও দিলাম, জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে ভালো লাগছে না, অনেক লং হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তো ভালো থাকবেন। হার্ডওয়্যার ইনসিডের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন, অবশ্যই তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে রাখবেন, তাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভিডিওগুলো দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।